আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে পরিষ্কার করে বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন নয়, এটা মাফিয়া সংগঠন। তো মাফিয়া সংগঠনকে মাফিয়া সংগঠনের মতো ট্রিট করা হচ্ছে, সেখানে রাজনৈতিক দলের নীতির আসার কথা না। আমরা এখন পিআর নিয়ে কাজ করছি, সাথে সাথে আমরা বর্তমান পদ্ধতি নিয়ে নির্বাচনী কাজ করছি। পিআর একটা ভালো পদ্ধতি হইতে পারে যে সেখানে দলকে ভোট দিবে, দলের নীতি আদর্শকে ভোট দিবে, দল যোগ্য লোকদেরকে সেখানে এমপি হিসেবে মনোনয়ন করবে। যেই এমপিদের এই আমার নির্বাচন রাস্তাঘাট ব্রিজ মনোনয়ন করার উদ্দেশ্য নাই, তার লক্ষ্য উদ্দেশ্য হলো নীতি ধরনের কাজ। তাই যদি হয় তাহলে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিসিটি এবং দাওয়া সেক্রেটারি মিস্টার শেখ ফজলুল করিম মারুফকে। মিস্টার শেখ ফজলুল করিম মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং পিশাব চরমনের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এখানে আলোচনার বিষয়বস্তু হিসেবে যে 15টা একেবারে প্রশ্নের মতোই আসছে, সেগুলোর অনেকগুলোরই জবাব দেওয়া আমাদের যারা আমরা সরকারের বাইরে সম্ভব না, কারণ সবগুলো তথ্য ভিত্তিক হইতে হবে। প্রচুর তথ্য এখানে দরকার আছে, কিন্তু আমাদের বাংলাদেশে একটা তথ্য আইন আছে যেখান থেকে সব ইনফরমেশন পাওয়া যায় না। এবং জানেন যে এবার সংস্কার কমিশনেও তথ্য অধিকার আইনটা পরিবর্তন করার কথা ছিল, পরিবর্তনের সংস্কারের। আমরা বলেছিলাম যে এটাকে আসলে আইন যেটা আছে সেটা ব্রিটিশ আমলের আইন, মানে ব্রিটিশ আমলে তখন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ছিল সাম্রাজ্যবাদ এবং আমরা ছিলাম প্রজা, সেই বিবেচনায় করা সেই আইনটা কিন্তু এখন ধারাবাহিকভাবে থেকে গেছে। ফলে এই যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেওয়া, আমার মনে হয় যারা একেবারে ওখানে চাকরি করেন বা ওখানে থাকেন, বিশেষজ্ঞ পড়াশোনা করছেন, তাদের বাইরে উত্তর দেওয়ার খুব বেশি সুযোগ নেই। আমরা যেহেতু রাজনীতি করছি, রাজনীতির জায়গা থেকেই আমাদের কথাগুলো বলা। এখানে একটা কথা খুব আসছে, সেটা হলো যে সিনাই যুদ্ধের কারণে আমাদের ভারত উপমহাদেশের সরকারগুলো পরিবর্তন হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে এবং কয়েকটা দেশে হয়েছেও। এখন এখান থেকে প্রশ্ন আসবে যে বাংলাদেশের সরকার পরিবর্তন যেটা হইলো বা ফ্যাসিবাদের পরিবর্তন যেটা হইলো, সেটাও কি আসলে সিনাই যুদ্ধের অংশ কিনা? আমরা জানি যে আওয়ামী লীগের সবাই কিন্তু সেটাই বলে। এখন সেটাও আমরা খুব জোরের সাথে বলতে পারি আমরা মাঠে ছিলাম, যেটা অবশ্যই সিনাই যুদ্ধের ফসল না, এটা আমাদের মানুষের অধিকার বোধের একটা ফসল। কিন্তু এই আশঙ্কা থেকে যাচ্ছে যে সিনাই যুদ্ধের কারণে বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলোর কারণে আমাদের এখানে সরকারের পরিবর্তন হবে কিনা বা সরকার আনস্টেবল হবে কিনা। সেই জায়গাতে আমাদের রাজনীতিবিদদের যেটা হওয়া উচিত, আমরা চেষ্টা করছি, সেটা হলো রাজনীতিবিদদের দেশের প্রতি মায়া এবং দেশের বোধ, দেশের স্বার্থটাকে সবার আগে নিয়ে আসা। দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে এই জিনিসটার অভাব খুব জোরালো ভাবে। সত্য মিথ্যা হয়তো প্রমাণ করা কঠিন বা প্রমাণ করার জায়গাটা না, কিন্তু বাংলাদেশের সকল মানুষ মনে করে যে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে কেনা যায়। এই যে একটা, যদি কেনা না যায় তো ভালো, যদি কেনা যায় তাহলে এর চেয়ে ভয়াবহ দিক আর কিছু হতে পারে না। আর এটা যদি হয়, যতগুলো নিরাপত্তার কথা বলা গেল, একটা নিরাপত্তাও মানে আসলে কার্যকর কিছু হবে না। এখানে একটা বিষয় দেখেন, রাষ্ট্র চলে তো রাজনীতিবিদরা চালায়, একই সাথে সাথে রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান থাকে যেগুলো চেক অ্যান্ড ব্যালেন্স করে। দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো একইভাবে সেটা শক্তিশালী হয় নাই। সেখানে নীতি সক্ষমতা একেবারেই কম, সেগুলো নীতি বাধ্যবাধকতা কম, এবং রাজনীতিবিদরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো স্বচ্ছতা থাকছে না। মানে ধরেন ভারতের সাথে এতগুলো চুক্তি হইলো, কেন করলো, কিভাবে করলো, কোন স্বার্থে করলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা কেউ জানছি না। তো এই যখন বাস্তবতা, তখন বাংলাদেশের জন্য নিরাপত্তার যে ঝুঁকির কথা বলা হচ্ছে সেই ঝুঁকিটা আসলেই থেকে যাচ্ছে। 2 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের রাজনীতি যে সংস্কৃতি, সেটা হলো আসলে পরস্পর বিনাশী। আমি কেউ যখন ক্ষমতায় যেতে চায় সে তখন তার প্রতিপক্ষ দলগুলোকে বিনাশ করতে চায়। সেখান থেকে উঠে আসার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর সহযোগিতা, প্রতিযোগিতার মনোভাব যদি আমরা নিতে পারি, তাহলে অনেক কিছুর সমাধান করা সম্ভব। কারণ দেখেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা বহুমাত্রিক, বহুরৈখিক, এখানকার সমস্যাগুলো অনেক রকম। অনেকগুলো আজকে ভাইজান বললেন যে আমাদের একটা দুইটা পক্ষের মধ্যে ঢুকে যেতে হইতে পারে, চীন, ভারত বা আমেরিকা। এখন ঢুকে গেলে কি সমস্যার সমাধান হবে কিনা, সেক্ষেত্রে সবগুলোর সাথে সমন্বয় করে চলা। তো সেটার জন্য আমাদের দক্ষ শাসক দরকার। দক্ষ শাসকের জন্য আমাদের রাজনীতিক সংস্কৃতির পরিবর্তন করা দরকার। সেইখানে পরস্পর বিনাশী যে রাজনীতি, সেখান থেকে উঠে এসে আমাদের যদি আমরা সহযোগিতামূলক রাজনীতি করতে পারি, তাহলে মনে হয় এটা উন্নত হবে। এবারের বিপ্লবের পরে আমাদের সেই জায়গাটা মনে হয় একটু উন্নত হয়েছে, রাজনীতিবিদদের মধ্যে একটা সহনশীলতা, পরস্পর কথাবার্তা বলার একটা জায়গা তৈরি হয়েছে। 3 নম্বর যে বিষয়টা বলার, সেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের নির্বাচন তো যেটা প্রশ্ন আসছে যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, এখানে অনেকগুলো আশঙ্কার কথা আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয়ও, নির্বাচনটা করছে কারা? করছে হলো বিগত আওয়ামী লীগ আমলে যারা নিয়োগপ্রাপ্ত, তারাই নির্বাচনটা করছে। আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা গেল না। এখানে অনেক নীতি কথা আছে যেটা নির্বাহী আদেশে
কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় কি যায় না মুক্তি কথা আছে, কিন্তু জাতীয় পার্টি যদি নির্বাচনে থেকে যায় এবং এই নির্বাচন যদি বিগত আওয়ামী লীগ সরকারের সময় মনোনয়ন বা ব্যক্তিরা করে, তাহলে সেই নির্বাচন মানে হওয়াটা যতটুকু বিপজ্জনক, না হওয়া ততটুকু বিপজ্জনক, হওয়াটা তার চেয়ে বেশি বিপজ্জনক হয়ে দেখা দিতে পারে। এখন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা যায় কিনা এই প্রশ্নটা করার আগে আমরা যে রাজনৈতিক দল সম্পর্কে কথা বলছি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তারা আসলে রাজনৈতিক দল কিনা এই প্রশ্নটা আসলে করা উচিত। আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে পরিষ্কার করে বলি যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক সংগঠন নয়, এটা মাফিয়া সংগঠন। তো মাফিয়া সংগঠনকে মাফিয়া সংগঠনের মতো ট্রিট করা উচিত, সেখানে রাজনৈতিক দলের নীতির আসার কথা না। আমি কথা শেষ করে দিচ্ছি, কথাটা তো বেশি হয়ে যাচ্ছে। চতুর্থ যে প্রশ্নটা বলা যে বাংলাদেশের যে চরিত্র, অনেকগুলো নিরাপত্তার কথা যেগুলো আসছে সবগুলো হলো বাংলাদেশের যে অর্থনৈতিক চরিত্র সেটা পুরোটা আমদানি নির্ভর। আমাদের যে পণ্যগুলো আমরা রপ্তানি করি সেগুলো একবারে সরল স্রোতে, এগুলো বিকল্প খুব সহজে পাওয়া যায়। আমাদের জনশক্তি যেটা বাইরে যায়, আমরা খুব গর্ব করে বলি রেমিটেন্স করি, তারা আসলে করেটা বাইরে গিয়া, তো তাদের বিকল্প খুব সহজ। এই জায়গা থেকে উত্তরণের জন্য আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, সেটা আমরা সবাই জানি। তো পঞ্চমত যে বিষয়টা আমার বলার, সেটা হলো যে গণতন্ত্র নিয়ে আমরা খুব কথা বলি, কিন্তু গণতন্ত্র কিন্তু আপেক্ষিক। পশ্চিম গণতন্ত্রকে তাদের স্বার্থে ব্যবহার করে। আপনারা আলজেরিয়ার কথা জানেন, 1991 সালে সেখানে আমি একজন ইসলামপন্থী রাজনীতি করি, ইসলামপন্থীদের জয়ের পরে সেখানে কিন্তু গণতন্ত্র আর মুখ্য হয় নাই, সেখানে সামরিক শাসন এবং স্বৈরতন্ত্র মুখ্য হয়েছে। তিউনিসিয়ার কথা জানি, মিশরের কথা জানি, আমরা মরক্কোর কথা জানি, এবং আমরা তুরস্কের তো বারবার উদাহরণ দেখেছি। যে ফলে গণতন্ত্র করি বটে, কিন্তু পশ্চিমের কাছে গণতন্ত্র কিন্তু এটা মানে সরল কিছু না, এটা তাদের স্বার্থে যখন গণতন্ত্র যায় তখন তারা গণতন্ত্র নেয়। কিন্তু ইসলামপন্থীরা যদি, ইসলাম মনস্ক লোকেরা যদি গণতন্ত্রে রাষ্ট্রের সামনে চলে আসে তখন তারা সেটাকে নিতে পারে না। এখন বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা এবং সারা বিশ্বের মুসলিম দেশের যে রাজনৈতিক বাস্তবতা, যে সুষ্ঠু গণতন্ত্র থাকলে ইসলামপন্থী দলগুলো সামনে চলে আসে, আর সামনে চলে আসে পশ্চিম যে আচরণটা করে সেই আচরণটা আসলে ভয়ে, সেই জায়গাটাতে আমাদের মনে হয় দীর্ঘমেয়াদী ভাববার আছে। আর আমার শেষ যে কথাটা, সেটা স্যার বললেন, সবাই বললেন যে আসলে রাজনীতিবিদদের দুর্নীতি মুক্ত হইতে হবে এবং যে বিষয়গুলো আসছে রাজনীতিবিদদের সেই বিষয়গুলো আলোচনা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের যে রাজনৈতিক নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থায় সংসদ পরিচালনা করার জন্য, বৈদেশিক নীতি পর্যালোচনা করার জন্য দক্ষ লোককে আমরা এমপি হিসেবে নিয়োগ দিতে পারি না। আমাদের এমপি হিসেবে নিয়োগ দিতে হয় কাকে, মনোনীত হয় কাকে, বলে ঢাকা 5-এ যে ভোট ক্যারি করে আনতে পারবে। সে যদি মাস্তান হয় মাস্তানি সই, সে যদি মূর্খ হয় মূর্খই সই। কারণ সে যখন সংসদে যাচ্ছে সে কিন্তু এগুলোই করছে, সে আর রাষ্ট্র নীতি ভাবনা নিয়ে কাজ করতে পারছে না। রাজনীতিবিদদেরকে দুর্নীতিগ্রস্ত না হয়ে হবে কি? আমরা এখন পিআর নিয়ে কাজ করছি, সাথে সাথে আমরা বর্তমান পদ্ধতি নিয়ে নির্বাচনী কাজ করছি। সেখানে নির্বাচনী অনেকের অভিজ্ঞতা আছে। কেউ যদি সরেজমিনে, ছাত্র বারবার নির্বাচন দিচ্ছেন, সরেজমিনে কাজ করতে যান, আপনাকে 5-7 কোটি টাকা ছাড়া আপনি নির্বাচনে মানুষের কাছেই তো বুঝতে পারবেন না। তো এই যখন হয়, তখন 5-7 কোটি টাকা সে বদলোক তুলবে কি করে? সে তো তুলবে হলো দুর্নীতি করে। সেজন্য এখান থেকে উঠে আসার জন্য পিআর একটা ভালো পদ্ধতি হইতে পারে, যে সেখানে দলকে ভোট দিবে, দলের নীতি আদর্শকে ভোট দিবে, দল যোগ্য লোকদেরকে সেখানে এমপি হিসেবে মনোনয়ন করবে। যেই এমপিদের এই আমার নির্বাচন রাস্তাঘাট ব্রিজ মনোনয়ন করার উদ্দেশ্য নাই, তার লক্ষ্য উদ্দেশ্য হলো নীতি ধরনের কাজ। তাই যদি হয় তাহলে বাংলাদেশ উন্নত হবে। এতক্ষণ আমি ধন্যবাদ। আমি জাস্ট ছোট্ট একটা প্রশ্ন করি, আপনি জাস্ট এক লাইনে যদি আমাকে একটু উত্তর দেন। আপনি গণতন্ত্রের কথা বললেন, আমরা পশ্চিমারা কিভাবে গণতন্ত্র দেখে সেই বিবেচনা না যাই, আপনি আমি কিভাবে গণতন্ত্রকে দেখি সেই বিবেচনা থেকে আপনি, এবং গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি দীর্ঘকাল ধরে, স্বাধীনতার পূর্বে এবং পরে। আপনি বলছিলেন যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নিয়ে যে আলোচনা হচ্ছে, সেটা বিষয়ে আপনার খানিকটা ভিন্ন মত আমি লক্ষ্য করলাম, যে মাফিয়া দলকে নিষিদ্ধ করতে হবে, স্বৈরতন্ত্রকে নিষিদ্ধ করতে হবে। আমার আপনার সঙ্গে কোনো দ্বিমত নেই, কিন্তু কোন প্রক্রিয়া আপনি করবেন, সেটা গণতান্ত্রিক না অগণতান্ত্রিক? জামায়াত ইসলামীতে যখন নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে, তখন অনেকেই সেটা সমালোচনা আমরা করেছি। আওয়ামী লীগ বা 14 দল বা জাতীয় পার্টিকে আপনি কি আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করবেন, না জনগণকে সুযোগ দিবেন নির্বাচনের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবার? আর নির্বাহী আদেশে, এই নির্বাহী আদেশটা যে বা যারা দিবেন তাদের কতখানি এখতিয়ার আছে, সেই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে বুঝতে চাই, বোঝার জন্য। একাডেমিক ডিসকাশন বা লাইন আপ। তো যেটা বলছিলাম যে এতগুলো সমস্যা, সবগুলো সমস্যা সমাধানের একটা পথ হতে পারে, যদি পিআর হয় তাহলে আমাদের সংসদে রাষ্ট্রে ভালো লোকজন আসবে। আর আপনি যে কথাগুলো বলছেন, আমি বলছি রাষ্ট্রের নির্বাহী আদেশে যায় কিনা, মানে এখন নির্বাহী আদেশটা দিচ্ছে কারা, দিবে কারা? দিবে হলো এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে গঠিত সরকার, সেই সরকার। আপনারা সবাই জানেন যে গণ অভ্যুত্থানের একটা সার্বভৌম একটা ক্ষমতা থাকে, ফলে একটা নির্বাচিত সরকারের নির্বাহী আদেশ আর গণ অভ্যুত্থানের পরবর্তী সরকারের মধ্যে দিয়ে গঠিত সরকারের সার্বভৌম ক্ষমতা থাকে, কতক্ষণ পর্যন্ত থাকে, কতদিন পর্যন্ত থাকে, সেটাও যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত
মানে গণঅভ্যুত্থান সৃষ্টির যে কারণটা, সে কারণ তারা সৃষ্টি করছে, তাদেরকে অবতার মধ্যে করার প্রতিষ্ঠান থাকে। আপনাদের নাৎসি বাহিনীকে তো এই করা হয়েছে, সেটা কোন প্রক্রিয়া? এখন বাংলাদেশে আইনি প্রক্রিয়া করবেন, বাংলাদেশের আইনি প্রক্রিয়া যদি আমরা জানি এবং ওটা জনগণের উপর দেবেন, বাংলাদেশের জনগণকে যে ম্যানিপুলেট করা যায় সেটা মদিউল্লাহ স্যার থাকলে ভালো বলতে, আপনার সবাই জানেন। তো সেখানে আমাদের মনে হয় যে যারা ক্ষমতায় আসলে বাংলাদেশকে পরীক্ষিত হবে 15 বছর একটা স্বৈরশাসন নিয়ে গেছে, তাদেরকে আমরা জনগণের উপর ছেড়ে দেবো, সেটা সুযোগ পেয়ে আমাদের সর্বনাশ করবে না এমন যে জনগণের উপরে ছাড়বেন না, গণতন্ত্রের কথা বলবেন, কার উপরে ছাড়বেন? জনগণ তো সেটা করে ভাই 11-12 জনের উপরে, বা আপনার বা 2-4টে দলের উপরে, বা বিএনপির উপরে, না। তাহলে গত 24 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জনগণ তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, করে নাই? ফলে থেকে জনগণেরই ইচ্ছার প্রতিফলন। এখন জনগণের কি প্রতিবার 5 আগস্ট করা করে আওয়ামী লীগ নিষিদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলন করতে হবে? ধন্যবাদ। এইগুলো আমার মনে হয় অভ্যুত্থানের গুরুত্ব আছে, অনানুষ্ঠানিক বিষয়ের গুরুত্ব আছে, কিন্তু আনুষ্ঠানিক বিষয় ফর্মাল ওয়েতে যে কাজগুলো করা, প্রাতিষ্ঠানিক ভাবে করে, সেটার গুরুত্ব আমাদের একটা সমস্যা, আমরা দুঃখের সাথে বলি যে আমরা 24-এর গণঅভ্যুত্থানকে আমরা সরকার পরিবর্তন হিসেবে দেখছি। আমার মনে হয় তা না। বলবার জন্য অনুরোধ করছি গণ অধিকার পরিষদের মুখপাত্র মোহাম্মদ ফারুক হাসানকে।